সুপ্রিয় সাহিত্যপ্রেমী, আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলব। প্রশ্নটি মহাভারতের যুযুৎসু ও রামায়ণের বিভীষণকে নিয়ে। আমরা জানি ভারতীয় মহাকাব্য বাল্মীকি রচিত রামায়ণ ও কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাভারত দুই ভিন্ন কাহিনীর দুই গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে বিভীষণ ও যুযুৎসু। দুজনই নিজেদের পরিবার ও রাষ্ট্রের ভেতরে নৈতিকতার সংকটের মুখোমুখি দাঁড়িয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন, আর তাই তাদের সেই সিদ্ধান্ত যুগ যুগ ধরে মানুষ মনে রেখে চলেছে। তাদের সিদ্ধান্তের প্রকৃতি, নৈতিকতা, রাজনৈতিক প্রজ্ঞা ও ব্যক্তিগত অবস্থান সব মিলিয়ে মিল একটি সাংস্কৃতিক ও নৈতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখা যাক এখন দুজনের মধ্যে আমরা কি ধরনের মিল খুঁজে পাই। প্রথম মিল নৈতিকতার পক্ষে অবস্থান। বিভীষণ, যুযুৎসু দুজনই অন্যায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করেছিলেন। বিভীষণ রাক্ষসরাজ রাবণের ভাই হয়েও তার অসততা, সীতাকে অপহরণ, যুদ্ধলিপ্সা ও অহংকারের বিরুদ্ধেই ছিলেন। বিপরীতে যুযুৎসু কৌরব পরিবারে জন্মালেও দুর্যোধনের অন্যায় ও অপশাসন মেনে নেননি। তাদের অবস্থান প্রমাণ করে নৈতিকতা সবসময় রক্তের সম্পর্কের চেয়েও বড়। দ্বিতীয় মিল পারিবারিক বিরোধের বিরুদ্ধে ন্যায়ের নির্বাচন। রাক্ষস কুলের যুবরাজ বিভীষণের দায়িত্ব ছিল রাবণের পাশে দাঁড়ানো, আর কৌরব হিসাবে যুযুৎসুর প্রথম দায়িত্ব ছিল কৌরবদের পক্ষ নেওয়া। দুজনই নিজ পরিবার ত্যাগ করে শত্রু শিবিরে যোগ দিয়েছেন। বিভীষণ যোগ দেন রাবণের শত্রু রামচন্দ্রের পক্ষে, যুযুৎসু যোগ দেন কৌরব শত্রু পাণ্ডবদের পক্ষে। এই সিদ্ধান্ত তাদের চরিত্রে আদর্শ ও সততার শক্তিকে সংসারে দৃঢ় প্রত্যয়ের জয় ঘোষণা করে। চতুর্থ মিল যুদ্ধে শান্তিবাদী প্রবণতা। দুজনেরই মনে অহিংসতার প্রবণতা ছিল। বিভীষণ চাননি যুদ্ধ হোক, তিনি রাবণকে বহুবার অনুরোধ করেছিলেন সীতাকে ফিরিয়ে দিয়ে শান্তি স্থাপন করতে। অন্যদিকে যুযুৎসু কেবল ন্যায়ের জন্য যুদ্ধ মেনে নিয়েছিলেন। এবার অমিলের খোঁজ করা যাক। প্রথম অমিল, বিভীষণ রাক্ষসকুলের রাজ পরিবারে জন্ম নিয়েছিলেন। মাতৃকূট থেকে ধর্মমুখী ও শান্ত স্বভাবের বলে পরিচিত ছিলেন। অন্যদিকে যুযুৎসু ছিলেন ধৃতরাষ্ট্রের দাসী সন্তান, কৌরব পরিবারের অবহেলিত কিন্তু ধর্মনিষ্ঠ সদস্য। দ্বিতীয় অমিল, বিভীষণ ছিলেন লঙ্কার উচ্চপদস্থ মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি, যার পরামর্শ রাবণ উপেক্ষা করতেন বটে, কিন্তু বিভীষণের প্রভাব ছিল পুরো লঙ্কা জুড়ে। বিপরীতে যুযুৎসু কৌরবদের মধ্যে ছায়াবাঞ্ছিত চরিত্র ছিলেন, তার কথা দুর্যোধন খুব কমই গুরুত্ব দিতেন। তৃতীয় অমিল, বিভীষণকে রাবণ বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে লঙ্কা থেকে তাড়িয়ে দেন। শত্রুর কাছে আশ্রয় নেওয়া তার জন্য জীবন মৃত্যুর ঝুঁকি ডেকে আনে। অন্যদিকে যুযুৎসুর পাণ্ডব পক্ষে যোগ দেওয়াটা ততটা বিপর্যয় ডেকে আনতে পারেনি। তাকে প্রকাশ্য শত্রু ভাবলেও কুরুক্ষেত্রে তিনি ন্যায়ের যোদ্ধা হিসাবে গ্রহণযোগ্য ছিলেন। চতুর্থ অমিল, বিভীষণ যুদ্ধ শেষে রামচন্দ্রের আশীর্বাদে লঙ্কায় রাজা হয়েছিলেন। তার ভূমিকা রাজনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী ও স্থায়ী। বিপরীতে যুযুৎসু যুদ্ধ পরবর্তী সময়ে পাণ্ডবদের শান্তি স্থাপন
ও রাজকার্যে সহযোগী হলেও মূল নেতৃত্বে আসেননি। পঞ্চমত, বিভীষণ ন্যায়ের পাশাপাশি রাজনৈতিক দূরদৃষ্টি ও রাষ্ট্রচিন্তাকে গুরুত্ব দিয়েছিলেন। রাবণের পতন অনিবার্য বুঝেই তিনি রামের পক্ষে দাঁড়ান। জুজুৎসুর ন্যায়ের প্রতি আনুগত্য মূলত আত্মিক ও নৈতিক। বিভীষণ জুজুৎসু চরিত্র দুই মহাকাব্যে ন্যায় ও নৈতিকতার সংঘাতে অভ্যন্তরীণ বিদ্রোহী চেতনার প্রতিনিধিত্ব করে। দুজনই প্রমাণ করেছেন সত্যের পক্ষে দাঁড়াতে কখনো নিজের পরিবার ত্যাগ করাও মহত্বের কাজ। তবে তাদের অবস্থান, পরিণতি, রাজনৈতিক ভূমিকা ও ব্যক্তি স্বভাবের দিক থেকে দুই চরিত্রের পার্থক্য স্পষ্ট। বিভীষণ ন্যায়ের পাশাপাশি রাষ্ট্রকৌশলে দক্ষ এক আদর্শ শাসক, জুজুৎসু ন্যায়ের নিস্তরঙ্গ যোদ্ধা। কিন্তু সমীকরণ এতই সহজ নয়। আসল প্রশ্ন হচ্ছে, রামায়ণের চরিত্র বিভীষণের ছায়াই কি পড়েছিল মহাভারতের জুজুৎসুর উপর? আমি কেবল প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনারাই দিতে পারেন ভিডিওর কমেন্ট সেকশনে।